ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তোমাদের স্পেশাল সানডে এমসিকিউ ক্লাস, ঠিক আছে? এক্সাম পর্যন্ত চলবে, প্রতি সানডেতে চলবে। সঙ্গে বুস্টার ক্লাস তো আছে, বুস্টার ক্লাসটা কন্টিনিউ রাখবে, ঠিক আছে? আর এমসিকিউতে আমরা সব সাবজেক্ট প্লাস জিকে সহ, ঠিক আছে? আজকে ক্লাসের মধ্যে কিছু ইন্ডিয়ার হেলথ রিলেটেড জিকে আছে ক্লাসে থাকবে, আর বাকি যে সাবজেক্টগুলো। আরেকটা জিনিস, কোশ্চেন রিপিট হবে না। যেগুলো কোশ্চেন আছে সবগুলো নতুন নতুন কোশ্চেন থাকবে। কোশ্চেন রিপিট করার কোনো দরকার হয় না, কারণ একই কোশ্চেন বারবার রিপিট করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো প্রতিটা কোশ্চেনে নতুন নতুন কোশ্চেন থাকবে, জিকে সঙ্গে পুরো সাবজেক্ট, ঠিক আছে? সবগুলো সাবজেক্ট সিএচও প্লাস ন্যাশনাল মিশন সবগুলো, ঠিক আছে? এক্সাম পর্যন্ত প্রতি সানডেতেই ক্লাসে থাকবে, ঠিক আছে? টাইম 12:30 থাকবে, ফিক্স টাইম থাকবে, সানডে থাকবে, ফিক্স থাকবে, ঠিক আছে? এটা বারবার মানে আর বলা দরকার হবে না, ঠিক আছে? তো আজকে থেকে এটা আমাদের স্পেশাল ক্লাস শুরু। তো যতদিন না পর্যন্ত আমাদের এক্সামের প্রিপারেশন তো কন্টিনিউ রাখা দরকার। তো যতটুকু পারা যায় আমরা আরো নতুন নতুন কোনো কিছু জানার ট্রাই করে, যাতে এক্সামের মধ্যে কোনো কোশ্চেনে যাতে বাদ না যায়, ঠিক আছে না? তো এক্সাম পর্যন্ত যেটা চলবে, আর যেটা তোমাদের কাছে কন্টেন্ট আছে, মানে যা যা মেটেরিয়ালস আছে সবগুলো কমপ্লিট করো, ঠিক আছে? যাই আছে সবগুলো কমপ্লিট করো, রিপিট করো, রিভিশন করো। তোমাদের বুকলেট দেওয়া আছে, বুকলেটে কোশ্চেন গুলো প্র্যাকটিস করো। যদি এরপরও কোথাও কোনো অসুবিধা বুঝতে অসুবিধা হয় ইনফর্ম করো, ঠিক আছে? আর একটা জিনিস, কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক আছে? যে কোশ্চেন গুলো আছে ওগুলো কোশ্চেন প্র্যাকটিস করো, কোশ্চেন প্র্যাকটিস করো। ইউটিউবে যা সিরিজ যতগুলো ক্লাস আছে, যতগুলো সিরিজ আছে সবগুলো সিরিজ কমপ্লিট করো। হ্যাঁ, বুস্টার ক্লাসগুলো কমপ্লিট করো, যা যা আছে সবগুলো কমপ্লিট করো। হ্যাঁ, এখান থেকে মানে কোশ্চেন এর বাইরে কিছু থাকবে না। যা কোশ্চেন আছে সিএচও কান আছে, যাই এক্সাম হোক এখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো নিজেরা এখন যেটা 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 বাকি আছে এটা কমপ্লিট করো। যারা একবার লাস্টের দিকে মানে অ্যাডমিশন এসব, ওদের তো আর কোনো অসুবিধা নেই, এখনো তো অনেক টাইম আছে। এখন এক্সাম ডিক্লেয়ার করলো আর প্রায় 2 সপ্তাহের মতো টাইম পাওয়া যায়। তো এই টাইমের মধ্যে একদম খুব ইজিলি সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? এত হেডেক নেওয়ার কোনো দরকার নেই। আর যারা একদম লাস্টের দিকে অ্যাডমিশন, এখন বুকলেট ধরার দরকার নেই, বুকলেটটা লাস্টের দিকে, ঠিক আছে? এক্সাম ডিক্লেয়ার করো তারপরে, এখন জাস্ট মেইন সাবজেক্টগুলো কমপ্লিট করো। আর যারা আগে স্টুডেন্ট আছো এরা বুকলেট করতে পারো, ঠিক আছে? আর বুকলেট যদিও এখন দরকার হয় না, বুকলেট অ্যাকচুয়ালি এক্সামের আগেই, হ্যাঁ, শর্ট প্রিপারেশনের জন্য। যারা প্রিভিয়াসে আছো বুকলেটের একটা পার্ট দেওয়া হয়েছে, বাকি পার্টটা আমরা ট্রাই করছি কোশ্চেন সহ দিয়ে দেবো, ঠিক আছে? চলো সেম একই রকম থাকবে, যেটা এমসিকিউ সেশন ছিল সেম থাকবে। এখানে জাস্ট আমরা জিকেটা একটু বেশি ফোকাস রাখবো, কারণ জিকের মধ্যে 10 মার্ক থাকে, বাকি সাবজেক্ট সবগুলোই থাকবে। সেম কোশ্চেন থাকবে, কোশ্চেন আনসার, কোনটা আনসার হওয়ার চান্সেস প্রবাবিলিটি ওইটা আনসার করো, রং আনসার না করা বেস্ট, ঠিক আছে? আর ট্রাই করো যাতে তোমার আনসারটা কারেক্ট হয়। যে যার আনসার ওইটাই করো, কপি পেস্ট করার দরকার নেই, যে যেটা জানো ওইটাই করো, ঠিক আছে? আর সবগুলা আনসার যে মানে কোশ্চেন দেওয়া আছে, আনসার কোনটা যেটা রেশনাল সহ, মানে যাতে মাইন্ডের মধ্যে থাকে, যেটা আনসার এটা কেন, এ কেন, বি কেন, সি কেন, ঠিক আছে? First question touching of patient body part without taking permission. It is a type of assault, battery, felony, malpractice. কোনটা করো? যদি আমি নার্সিং অফিসার এক্সাম বলি, সিএচওটা ঠিক বলা যায় না, বাট নার্সিং অফিসার যদি আমি এক্সাম বলি, একটা কোশ্চেন সবসময় থাকে, এই যে টট, ইন্টেনশন এন্ড আনইন্টেনশনাল, মাল প্র্যাকটিস, নেগলিজেন্স, এগুলো কিন্তু একটা কোশ্চেন সবসময় থাকে, ঠিক আছে? বিশেষ করে নার্সিং অফিসার এক্সামে থাকে, সিএচওর মধ্যে হয়তো বা থাকে না। তো নার্সিং অফিসার এক্সামের জন্য এটা, ঠিক আছে? তো এটার আনসার কি? অপশন এ assault, B battery, felony, malpractice. কোনটা বলো? এগুলোর মধ্যে বারবার কনফিউশন হয়, malpractice না negligence, tort না assault, battery, কোনটা? আচ্ছা, নার্সিং এর মধ্যে লিগ্যাল এন্ড ইথিক্যাল ইস্যুস ইন নার্সিং একটা এক্সামের মধ্যে ফার্স্ট ইয়ারে, এটা বিএসসি ফার্স্ট ইয়ারে টপিকটা, legal and ethical issues in nursing. আচ্ছা, legal and ethical issues এটার মধ্যে ক্রাইম,
felony, তো লিগ্যাল এন্ড ইথিক্যাল ইস্যুস মধ্যে একটা থাকে ক্রাইম। হ্যাঁ, ক্রাইমের মধ্যে কি আছে? ফেলোনি। ফেলোনি মিন্স ইন্টেনশনাল মার্ডার। ইন্টেনশনাল মার্ডার মানে তুমি হসপিটালের মধ্যে আসো অ্যাজ এ নার্সিং অফিসার, কোনো একটা ওয়ার্ডে আসো, হ্যাঁ 10 বছর পরে তোমার সে এক্স লাভারের সঙ্গে দেখা, হ্যাঁ ঠিক আছে, হাজব্যান্ড নিয়ে হসপিটাল হলো, তোমার মাইন্ডের মধ্যে যে জিনিসটা আছে, যদি কোনোদিন টাইম পায়, কোনোদিন সুযোগ পায়, সে আছে ইন্টেনশনাল। তো এটা কি? ইন্টেনশনাল মার্ডার, ঠিক আছে। তো ধরো পটাশিয়াম ক্লোরাইড তুমি ডাইরেক্ট পুশ করে দিলে, শেষ, ঠিক আছে। ইন্টেনশনাল মার্ডার। আনইনটেনশনাল মার্ডার মানে এটা যেমন সার্জারির ক্ষেত্রে বা কোনো মেজর সার্জারির ক্ষেত্রে আনইনটেনশনাল অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মিসলাফটার, মিড ডমিনেন্স, লেস সিরিয়াস ক্রাইম। এক্ষেত্রে কি হয়? ক্রাইম তো ক্রাইম, তো এখানের মধ্যে কি হয় যে জেল বা পানিশমেন্টটা এটা ধরো 1 ইয়ার বা 6 মান্থ বা 2 মান্থ বা 1000 বা 2000 এমন একটা ফাইন বা জেলের যে পিরিয়ডটা, মানে টোটাল যে পানিশমেন্টের পিরিয়ডটা, এটা অনেকটা ছোট হয়, ঠিক আছে। তো এটা সব তিনটে ক্রাইমের আন্ডারে, ঠিক আছে। ফেলোনি, ম্যানস্লাটার, মিড ডমিনেন্স। নেক্সট টর্ট। ক্লিয়ার তো এটা? নেক্সট টর্ট। ব্রেকিং রুলস এন্ড রেগুলেশন। প্রতিটা ইনস্টিটিউশনের সব জায়গায় একটা পার্টিকুলার রুলস থাকে। তো আমি যদি ওই ইনস্টিটিউশনের রুলস ব্রেক করি, প্রতিটা ইনস্টিটিউশনের আলাদা আলাদা গাইডলাইন থাকে, প্রোটোকল থাকে, এবং কোচিং এর একটা আলাদা প্রোটোকল থাকে, হসপিটালে, কলেজে, সব জায়গায় একটা আলাদা গাইডলাইন থাকে, ঠিক আছে। তো ওই গাইডলাইন এজ এ এমপ্লয় এটা মেনটেন করা হয়, ঠিক আছে। যদি আমি ওই রুলস গুলো যদি ব্রেক করি, এটাই টর্ট। টর্টের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা আছে ইন্টেনশনাল, আর একটা আনইনটেনশনাল। ইন্টেনশনাল টর্ট।
ইন্টেনশনাল টট, এখানে কি কি টট আছে? অ্যাসাল্ট মিন্স ভার্বাল থ্রেট। ধরো কোনো পেশেন্ট যদি হসপিটালে আসে, তুমি ভার্বাল থ্রেট দাও, যেভাবে সেভাবে সেটা আপনার ইনজেকশন দিয়ে দেবো, ঠিক আছে? বাচ্চাদের যেমন থ্রেট দেওয়া, তো এটা টোটালি রং। হ্যাঁ, নেক্সট বেকারি। তো এটা কিন্তু নর্মালি আমরা পেশেন্টের পারমিশন ছাড়া পেশেন্টের বডি টাচ করি, ঠিক আছে? কোনো না কোনো প্রসিডিওর। তো অ্যাকচুয়ালি কোনো প্রসিডিওর, যে কোনো প্রসিডিওর আগে পেশেন্টের প্রসিডিওর এক্সপ্লেন করতে হয়, পেশেন্টের পারমিশন নিয়ে তারপরে যে কোনো প্রসিডিওর মানে পেশেন্টের বডি টাচ করতে হয়, ঠিক আছে? ফলস ইমপ্রেশনমেন্ট মিন্স যদি কোনো পেশেন্ট তুমি লক করে রাখো বা রিস্ট্রেন করে রাখো, ঠিক আছে? ফিজিক্যাল রিস্ট্রেন বা কেমিক্যাল রিস্ট্রেন, পেশেন্টের পারমিশন ছাড়া যদি রিস্ট্রেন করে রাখো, পেশেন্টের ফ্রিডম যদি তুমি লক করো, ফলস ইমপ্রেশনমেন্ট। আর ডিফেমেশন, স্প্রেডিং ইনফরমেশন। সাপোজ ধরো তোমার গ্রাম থেকে বা তোমার এরিয়া থেকে কোনো পেশেন্ট হসপিটালে এলো, ঠিক আছে? ব্লাড টেস্ট করার পর দেখা গেলো যে এইচআইভি পজিটিভ, ঠিক আছে? তুমি ইনফরমেশনটা, রিপোর্টটা তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার গ্রুপ, সব জায়গার মধ্যে স্প্রেড করো, ঠিক আছে? এটার মধ্যে একটা থাকে স্যালেন্ডার আর একটা থাকে লেভেল। লেভেল মিন্স রিটেন, যেটা হোয়াটসঅ্যাপে লিখে লিখে তুমি ইনফরমেশন। আর স্যালেন্ডার মিন্স তুমি কারো ফোন করে বলো যে এত এইচআইভি পজিটিভ, এত টিবি পজিটিভ। তো যখনই কোনো ইনফরমেশন স্প্রেড করো, একটা থাকে স্যালেন্ডার মানে তুমি ভার্বালি স্প্রেড করো, আর একটা হচ্ছে লেভেন্ডার, ঠিক আছে? লেভেল আর একটা স্যালেন্ডার, দুইটা, ঠিক আছে? তো এগুলো সবগুলো ইন্টেনশনাল প্রবলেম। ক্লিয়ার? ইন্টেনশনাল, আনইন্টেনশনাল। এখানে আনসার কোনটা? নেগলিজেন্স আর মাল প্র্যাকটিস। নেগলিজেন্স কি? নেগলিজেন্সের মধ্যে দুটো থাকে, একটা ওমিশন আর একটা কমিশন। কমিশন আর কমিশন। কমিশন মিন্স ধরো তোমাকে কোনো একটা রেসপন্সিবিলিটি দিল, ঠিক আছে? তুমি ওই রেসপন্সিবিলিটি, ধরো কোনো পেশেন্টকে 8টার সময় তার মেডিকেশন দেওয়ার টাইম আছে, তুমি এটা যদি স্কিপ করো তো এটা ওমিশন। মানে তোমার যে ডিউটি বা তোমার যে রেসপন্সিবিলিটি এটা যদি তুমি ডিনাই করো, এটা ওমিশন, ঠিক আছে? এটা নেগলিজেন্স। আর কমিশন কি? কমিশন ধরো কোনো পেশেন্টকে রেনিটিডিন দেওয়ার আছে, তুমি ধরো পেন্টোপ্রাজল দিয়ে দিলে, ঠিক আছে? তো একটা জায়গায় আরেকটা কাজ করা কমিশন, ঠিক আছে? এটা নেগলিজেন্স। আর মাল প্র্যাকটিস কি? সাপোজ ধরো তোমার কাছে রেজিস্টার্ড নার্স, রেজিস্টার্ড মিডওয়াইফার সার্টিফিকেট আছে, ঠিক আছে? তুমি তোমার এরিয়াতে গিয়ে বা তুমি তোমার গ্রামে গিয়ে তুমি মেডিসিন প্রেসক্রাইব করো, ঠিক আছে? তো এটা কি? তোমার যে রুলস এন্ড রেগুলেশন তুমি বা তোমার যে গাইডলাইন, তুমি যখন গাইডলাইন ব্রেক করো বা ভায়োলেট করো, তখন এটা মাল প্র্যাকটিস, ঠিক আছে? এগুলো আন্ডারে ইন্টেনশনাল আন্ডারে। ইন্টেনশনাল আন্ডারে এটা এটা আলাদা, মানে নেগলিজেন্স আর মাল প্র্যাকটিস এটা আলাদা। আর বাকি যেগুলো এগুলো সবগুলো এটা ইন্টেনশনাল ডটের আন্ডারে। কারেক্ট আনসার কোনটা? টাচিং পেশেন্ট বডি পার্ট। ক্লিয়ার? Following all are the types of qualitative accept. Question clear না? Question এমনই এক্সামে থাকে, ঠিক আছে? বলো আনসার কি? কেস স্টাডি, ethnographic, quasi experimental, phenomenological.
কোনটা বলো? রিসার্চের কোশ্চেন। এর আগের ক্লাসে রিসার্চের একটা পার্ট ডিসকাস হয়েছিল, কি জানিছিল টপিকটা? স্যাম্পলিং টেকনিক। এখন আজকে রিসার্চ ডিজাইন। ঠিক আছে, রিসার্চ ডিজাইনে দুইটা ক্যাটাগরি থাকে, একটা কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন, একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। ঠিক আছে, इसको काहे हिलाते हो तुम लोग? দেখো রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইনের মধ্যে কি কি আছে? একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। ঠিক আছে, যখনই তোমরা হায়ার স্টাডি করবে, মেইনলি এমএসসি তে সবচেয়ে বেশি রিসার্চের পার্ট থাকে। হ্যাঁ, বিএসসি তে খুব একটা বেশি থাকে না, জিএনএম খুব একটা বেশি থাকে না। তো রিসার্চ ডিজাইনের মধ্যে একটা থাকে কোয়ালিটেটিভ ডাটা রিসার্চ ডিজাইন আর একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন, কোয়ালিটি মিন্স যেখানে আমরা কোয়ালিটি দেখি বাট এটা নন মেজারেবল, মেজার করা যায় বাট ইজিলি মেজারেবল না। হ্যাঁ, ইজিলি কাউন্টেবল না। যেমন কোয়ান্টিটেটিভের মধ্যে আমরা ইজিলি কাউন্ট করতে পারি, নাম্বারে কাউন্ট করতে পারি, বাট কোয়ালিটেটিভের মধ্যে আমরা কাউন্ট করতে পারি না। তো এর মধ্যে কি কি আছে? কেস স্টাডি। কেস স্টাডি কি? সাপোজ তোমার ক্লিনিকে পোস্টিং, ঠিক আছে, মেডিকেল সার্জারি ওয়ার্ডে পোস্টিং, ঠিক আছে, সার্জারি ওয়ার্ডে তোমার অ্যাপেন্ডেক্টমি নিয়ে কেস স্টাডি প্রেজেন্ট করতে হবে। তো কেস স্টাডি কি? যখনই কোনো একটা স্পেসিফিক টপিক বা পার্টিকুলার কোনো একটা পেশেন্টের কেস বা ডিজিজ নিয়ে যখন আমরা ডিটেলস ডিসকাস করি বা ডিটেলস যখন আমরা ডাটা কালেকশন করি, তখন এটা কেস স্টাডি। ঠিক আছে, নেক্সট হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল মিন্স আগের কোনো স্টোরি, ঠিক আছে, প্রিভিয়াস কোনো যদি ডাটা, সাপোজ কোনো একটা এরিয়ার মধ্যে মাল নরিশড, ঠিক আছে, তো মাল নরিশড প্রিভিয়াস হিস্ট্রি যে ডাটা, মানে রিজন কি থাকে, পজিটিভ ফ্যাক্টর কি থাকে, মাল নরিশড একটা এরিয়ার মধ্যে মাল নরিশড হওয়ার রিজন কি থাকে বা এনিমিয়া হওয়ার রিজন কি থাকে, যখন এই প্রিভিয়াস ডাটাগুলা অ্যানালাইসিস করা হয়
হিস্টোরিক্যাল, গ্রাউন্ডেড বা কালচারাল, এটা কালচারাল বলেন। কোন একটা এরিয়ার কালচার ডিফারেন্ট থাকে, মানে প্রতিটা এরিয়ার কালচার ডিফারেন্ট থাকে, মানে একটা সিটির এরিয়া বা একটা ভিলেজ এরিয়ার দুইটা কালচার ডিফারেন্ট থাকে। যখন আমরা কোনো একটা স্পেসিফিক কালচারের উপরে কোনো স্টাডি করবো তখন এটা কালচারাল কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন। ফেনোমেনোলজিক্যাল আর ইথনোগ্রাফি দুটোটা সিমিলার। ফেনোমেনোলজিক্যালের মধ্যে কি হয়, সাপোজ আহমেদাবাদ ফ্লাইট ক্র্যাশের মধ্যে একজন সার্ভাইভার আছে না, তো এখন আমরা নিউজ চ্যানেলও দেখলাম যে ওই লোকটা মানে অনেক রিপোর্টার বা অনেক মিডিয়া কোশ্চেন করে, ঠিক আছে, কি রিলেটেড, অ্যাক্সিডেন্ট রিলেটেড। যখন আমরা কোনো ভিকটিম থেকে যখন তার ডাটা কালেক্ট করি, ঠিক আছে, তখন এটা ফেনোমেনোলজিক্যাল রিসার্চ ডিজাইন। আর ইথনোগ্রাফিক মিন্স আমি ওই ভিকটিমকে জিজ্ঞেস করলাম না, বাট তার ফ্যামিলি মেম্বার বা তার সারাউন্ডিং যারা আছে ওদেরকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তখন এটা ইথনোগ্রাফিক রিসার্চ ডিজাইন। ক্লিয়ার সবগুলা? কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইনে একটা থাকে এক্সপেরিমেন্টাল আর একটা থাকে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। হ্যাঁ, এটা পুরোটা নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এটা ক্লিয়ার তো না? experimental research design, experimental এর মধ্যে থাকে ঠিক আছে, এটা থাকে ট্রু এক্সপেরিমেন্টাল, কোয়াশি এক্সপেরিমেন্টাল, আর এটা থাকে প্রি এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম এমএসসি তে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন করি। আমি বলছি ডিটেইলসে এটার মধ্যে কি হয়। এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন তিনটা প্যারামিটার উপর ডিপেন্ড করে। একটা র্যান্ডমাইজেশন, একটা ম্যানিপুলেশন আর একটা কন্ট্রোল। র্যান্ডমাইজেশন মানে কি, সাপোজ আমি এখান থেকে যদি আমি স্যাম্পল কালেক্ট করি, আমি আমার চয়েস মতো, রিসার্চারের চয়েস মতো আমি সিলেক্ট করলাম, মানে পার্টিকুলার এজ গ্রুপ বা পার্টিকুলার মেল বা ফিমেল আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এটা কি র্যান্ডমাইজেশন? না, এটা র্যান্ডমাইজেশন না। র্যান্ডমাইজেশন কি? র্যান্ডমাইজেশন মিন্স আমি এখানে লটারি মেথড ইউজ করলাম। ঠিক আছে, আমি এখানে একটা ছোট কাগজের মধ্যে নাম্বার করলাম। ঠিক আছে, 1, 9, 10, যে নাম্বারটার মধ্যে যার কাছে 1 নাম্বার আছে এরাই শুধু সিলেক্টেড। তো এটা আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম। আমি এজ এ রিসার্চার হিসাবে স্যাম্পল সিলেকশনে আমি কোনো পার্সিয়ালিটি করলাম না। র্যান্ডম সিলেকশন মিন্স এটা র্যান্ডমলি সিলেক্ট হয়, আমিও জানি না কারা সিলেক্ট হয়। আর র্যান্ডম সিলেকশনে সব স্যাম্পলে পার্টিসিপেট করে, সিলেকশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এটা র্যান্ডমাইজেশন। ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন আমি যদি অ্যানিমিয়া উপরে, অ্যানিমিয়া প্রবলেমের উপরে যদি আমি রিসার্চ স্টাডি করি, তো আমি অ্যানিমিয়ার জন্য আমি পার্টিকুলার এজ গ্রুপ সিলেক্ট করলাম। আমি অ্যানিমিয়া চাইল্ডের উপরে, প্রেগন্যান্সি, যে কোনো এজে অ্যানিমিয়া থাকতে পারে। আমার রিসার্চে, আমার সুইটেবল রিসার্চের জন্য বা আমার যাতে রিসার্চ ইজি ভাবে করা যায়, আমি শুধু প্রেগনেন্ট মাদার সিলেক্ট করলাম, অথবা আমি শুধু পার্টিকুলার এজ গ্রুপ সিলেক্ট করলাম, অ্যাডোলেসেন্ট গার্ল সিলেক্ট করলাম। তো যখন আমি একটা প্রবলেম স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে আমি যখন স্যাম্পল সিলেকশন পার্টিকুলার এজ গ্রুপ বা পার্টিকুলার ক্যাটাগরি যখন আমি স্যাম্পল সিলেক্ট করি, এটাকে বলে ম্যানিপুলেশন। আমি আমার মতো করে ম্যানিপুলেট করলাম যাতে আমার স্যাম্পল বায়াস না হয়, যাতে আমার স্যাম্পল ইজিলি কালেক্ট হয়, এটা ম্যানিপুলেশন। প্লাস কন্ট্রোল। কন্ট্রোলের মধ্যে কি, যেমন আমি বললাম যে অ্যাডোলেসেন্ট গার্ল আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এবারে কন্ট্রোল এটার মধ্যে কি হয়, একজন রিসার্চার সে সিলেক্ট করে আমার অ্যাডোলেসেন্ট গার্লের মধ্যে কারা আমি সিলেক্ট করবো। অ্যাডোলেসেন্ট গার্লের মধ্যে যারা হেলদি, মানে যারা মিন্স স্পিকিং, রিটেন সবকিছু ক্লিয়ার, তারা যারা কোশ্চেনের ফিল আপ করতে পারে, তারা আমি শুধু সিলেক্ট করলাম। তো র্যান্ডমাইজেশন, ম্যানিপুলেশন, কন্ট্রোল তিনটাই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনেরই পার্ট। ঠিক আছে, এখন টু এক্সপেরিমেন্টাল, কোয়াশি এক্সপেরিমেন্টাল আর প্রি এক্সপেরিমেন্টাল ডিপেন্ড করে এই তিনটার উপরে। ঠিক আছে, এই টু এক্সপেরিমেন্টালের মধ্যে তিনটাই থাকে, এখানে র্যান্ডমাইজেশন, ম্যানিপুলেশন, কন্ট্রোল তিনটাই থাকে। কোয়াশি এক্সপেরিমেন্টালের মধ্যে র্যান্ডমাইজেশন আর ম্যানিপুলেশন আর কন্ট্রোলের মধ্যে যে কোনো একটা থাকে।
প্রি এক্সপেরিমেন্টালের মধ্যে এখানে থাকে কন্ট্রোল গ্রুপ, কন্ট্রোল ডিজাইন, ঠিক আছে ঠিক আছে। প্রি এক্সপেরিমেন্টালে কন্ট্রোল ডিজাইন থাকে, টু এক্সপেরিমেন্টাল, কোয়াসি এক্সপেরিমেন্টাল, প্রি এক্সপেরিমেন্টাল। তো আমরা রিসার্চের জন্য আমরা এটা সবচেয়ে বেশি ইউজ করি, প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। প্রি এক্সপেরিমেন্টাল মিন্স আমি স্যাম্পল কালেক্ট করার আগে আমি একটা ওভারঅল একটা এক্সপেরিমেন্ট করি, ওভারঅল একটা কন্ট্রোল গ্রুপ আমি সেট করি, কন্ট্রোল ডিজাইন আমি সেট করি, যাতে আমার স্যাম্পল কালেকশনে প্রসেসটা ইজি হয় এবং স্যাম্পল কালেকশনে যে অ্যানালাইসিস যাতে আমার কোনো বায়াস স্যাম্পলিং বায়াস যাতে না আসে, আমি সবসময় কন্ট্রোল ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রি এক্সপেরিমেন্টাল করা হয়, ঠিক আছে। তো প্রি এক্সপেরিমেন্টালে টু কোয়াসি প্রি এক্সপেরিমেন্টাল, ঠিক আছে। এটা টু এক্সপেরিমেন্টাল আর এটা নন এক্সপেরিমেন্টাল। নন এক্সপেরিমেন্টালে এগুলো সবগুলো থাকে ডেসক্রিপটিভ। যখন আমরা জিএনএম এ বা বিএসসি তে আমরা যে স্টাডিগুলো করতাম ম্যাক্সিমাম স্টাডি ডেসক্রিপটিভ স্টাডি হতো। ডেসক্রিপটিভ স্টাডি কি, সাপোজ তুমি কোন একটা স্কুলের মধ্যে সাবস্টেন্স অ্যাবিউজ নিয়ে তুমি রিসার্চ করবে, ঠিক আছে। তো সাবস্টেন্স অ্যাবিউজ নিয়ে ডেসক্রিপটিভ স্টাডি আমি কিভাবে করবো, জাস্ট আমি একদিন গেলাম, আমি স্যাম্পল কালেক্ট করলাম, আমি টার্গেট গ্রুপ সিলেক্ট করলাম যে আমি ক্লাস 11 বা 12 এর মানে আমার টার্গেট গ্রুপ করার পরে আমি স্যাম্পল কালেক্ট করলাম, ঠিক আছে। ওদের যা যা নলেজ আছে স্যাম্পল কালেক্ট করলাম, করার পরে একটা ইন্টারভেনশন দিলাম, ঠিক আছে। তো ডেসক্রিপটিভ স্টাডিতে শুধুমাত্র এটাই ফাইন্ড আউট করা হয় যে ওদের কতটুকু নলেজ আছে, যে কোনো টপিক বা সাবস্টেন্স অ্যাবিউজ বা যেটাই আমি করি এটা রিলেটেড স্টুডেন্টের কতটা নলেজ আছে, এটা ডেসক্রিপটিভ মানে ডেসক্রাইব করা হয় যে পেশেন্টের মাইল্ড, মডারেট, লো, এভাবে ক্যাটাগরি করা হয় যে স্টুডেন্টের সাবস্টেন্স অ্যাবিউজ রিলেটেড কতটা স্টুডেন্টের নলেজ আছে, এটা জাস্ট ডেসক্রাইব করা হয়। এখানে কোনো এক্সট্রা কোনো কিছু করে না। যেমন প্রি এক্সপেরিমেন্টালের মধ্যে প্রি টেস্ট, এরপর ইন্টারভেনশন, পোস্ট টেস্ট, প্রি টেস্ট, পোস্ট টেস্ট, মাঝখানে ইন্টারভেনশন থাকে। ডেসক্রিপটিভের মধ্যে শুধু একটাই ইন্টারভেনশন থাকে আর একটা প্রি টেস্ট থাকে, আর কোনো কিছু থাকে না, ঠিক আছে। ক্রস সেকশন স্টাডি, ক্রস সেকশন স্টাডি আমরা তখনই করি যখন প্রিভেলেন্স কোন একটা ডিজিজের, যখন আমরা প্রিভেলেন্স কি ওল্ড কেস প্লাস নিউ কেস, ঠিক আছে। যে কোনো ডিজিজের ওল্ড, প্রিভিয়াস হিস্ট্রি বা প্রেজেন্ট হিস্ট্রি যখন আমরা ইনসিডেন্স ফাইন্ড আউট করি, প্রিভেলেন্স ফাইন্ড আউট করি, তখন এটা ক্রস সেকশন স্টাডি। কোহর্ট স্টাডি মিন্স ইনসিডেন্স, হ্যাঁ। প্রসপেক্টিভ, একটা প্রসপেক্টিভ মিন্স প্রোগ্রেস। প্রোগ্রেস কোন দিকে হয়, পেছনে না সামনে, সামনের দিকে হয় না। তো স্টার্ট টু এন্ড, ঠিক আছে। সাপোজ স্টার্ট টু এন্ড কিভাবে, কোন একটা ধরো কারোর একটা ডিজিজ হলো, ঠিক আছে, যে কোনো একটা ডিজিজ, ধরো লিভার সিরোসিস। তো লিভার সিরোসিস হওয়ার পিছনে রিজন কি, স্টার্ট টু এন্ড। তুমি একটা রিসার্চ স্টাডি করলে, একটা রিসার্চ স্টাডির জন্য তুমি স্যাম্পল কালেক্ট করবে, ডিজাইন কি প্রসপেক্টিভ রিসার্চ ডিজাইন, ঠিক আছে। প্রসপেক্টিভ রিসার্চ ডিজাইনে তুমি কি করবে, যে ওই এজ গ্রুপের মধ্যে ধরো 40 অ্যাবাভ ইয়ার্স লোকের পপুলেশনের মধ্যে লিভার সিরোসিস হওয়ার রিজন কি, স্টার্টিং টু এন্ডিং, তার প্রতিটা জিনিস, তার লাইফস্টাইল রেসপন্সিবল থাকে, সাবস্টেন্স অ্যাবিউজ রিলেটেড রিজন থাকে। তো যখনই কোনো প্রবলেম বা কোনো ডিজিজ তার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমরা যখন সবগুলা স্টেজটা অ্যানালাইজ করি, তখন এটা প্রসপেক্টিভ রিসার্চ ডিজাইন। আর রেট্রোস্পেক্টিভ রিসার্চ ডিজাইন মিন্স অপোজিট, এন্ড টু স্টার্ট। সাপোজ যে প্লেন ক্র্যাশ হলো, তো এটা লাস্টের থেকে শুরু করে, মানে এক্সিডেন্ট, তো এটা এন্ডিং পয়েন্ট, এক্সিডেন্ট থেকে শুরু করে স্টার্টিং পয়েন্টে জাস্ট উল্টা দিকে যেটা রিভার্ট ব্যাক করে, এটা রেট্রোস্পেক্টিভ। ক্লিয়ার ক্লিয়ার শিওর। রিসার্চ ডিজাইন आंसर কোনটা বলো? Following all other types of qualitative research design. Phenomenology কি? Phenomenology qualitative. Ethnography, case study,
বলো জিকে জিডিপি কি জিডিপি বলবো গ্রস ডোমেস্টিক বলো ইন্ডিয়ার পজিশন কত নাম্বার আছে ইন্ডিয়া কিন্তু ইকোনমিক দিকে অনেক স্ট্রং ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া ফোর্থ পজিশন আছে ঠিক আছে তো কারেন্ট জিডিপি কত 2025 3.91 lakh crore 4.27 lakh CR 8.11 lakh CR 2.90 lakh CR কোনটা বলো आंसर 2025 nominal GDP of India nominal means current জানা নাই আইডিয়া যেগুলো তো জানা দরকার এগুলো বেসিক জিনিস নিউজ দেখো না বলবো এগুলো তো বেসিক জিনিস এগুলো জানা দরকার না বলো কিছু একটা আইডিয়া বলো যদিও এক্সামের মধ্যে এরকম আইডিয়া করাটা ঠিক না না জানলে ছাড়ো জানা আইডিয়া করো আচ্ছা আমি একটা টেকনিক শেখাই হ্যাঁ যখনই এরকম বেরো আসে ঠিক আছে তোমার জানা নেই ঠিক আছে কিছু জানা নেই তুমি একটা কাজ করবে সবসময় হাই আর লো দুইটা বাদ দাও ঠিক আছে হাই আর লো দুইটা বাদ দাও এখানে হাই কোনটা এটা আর লো এটা এই দুইটা বাদ দাও মানে হয় না তারপরেও মানে কিছু কিছু কেসের মধ্যে হয় ঠিক আছে এরকম যখন বেরো আসে উপরেরটা নিচেটা দুইটা বাদ দাও এবার দুইটা অপশনের মধ্যে এবার বাকিটা তোমার লাগবে ঠিক আছে ম্যাক্সিমাম কেসে হাই আর লো হয় না কত 3.9 এটা 2024 ঠিক আছে 4.27 লাখ করোড় আবার এরকম হাই লো সব জায়গায় করা মানে না করাটাই বেটার কারণ হয় না অনেক জায়গায় কিছু কিছু কেসে অনেকটা হয় which scheme provides free ambulance service through the number 108 तो पूरा नंबर कत एम्बुलेंस 108 কয়টা অ্যাম্বুলেন্সের নাম্বার থাকে মানে অ্যাম্বুলেন্স অনেকগুলো থাকে অনেক ক্যাটাগরি থাকে অ্যাম্বুলেন্সের নাম্বার আরেকটা থাকে এটা কত 104 তো জননী বাহিনী আর 104 এই দুটোটা এটার আন্ডারে এনএচএম এর আন্ডারে आंसर কোনটা 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 which scheme provides free ambulance service to the number 108 এটা সম্ভবত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না 108
19 নাকি 21 এটা 108 আচ্ছা বলো NHM NAS RBSK NHP আগে ফুল ফর্ম বলো NHM তো জানবে সবাই আর NAS ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস রাষ্ট্রীয় স্বাস্থ্য কার্যক্রম NHP ন্যাশনাল হেলথ পলিসি ফার্স্ট ন্যাশনাল ফার্স্ট কোনটা ফার্স্ট আর লাস্ট First and last 2017 first next 2007 2015 next अच्छा কোনটা ন্যাশনাল जोटा इटर अंडर है एनएस अंडर ठीक है तो सपोज ধরো কোনো পেশেন্ট যদি কার্ডিয়াক ফেলিওর কার্ডিয়াক অ্যারেস্ট তুমি কত নাম্বার ফোন করবে কার্ডিয়াক অ্যারেস্ট 108 ঠিক আছে আর ধরো কোনো প্রেগন্যান্সি রিলেটেড 102 NHM এর আন্ডারে সবকিছু NHM এর আন্ডারে চলে ঠিক আছে NHM জাস্ট রান করে NHM জাস্ট রান করে NHM এর আন্ডারে না কোনো কিছু সব এটা আলাদা আলাদা যতগুলো প্রোগ্রাম হয় সবগুলো আলাদা আলাদা প্রোগ্রাম RBS কে NHM এর আন্ডারে রান করে বাট RBS টা আলাদা অটোনোমাস ঠিক আছে এবং সবগুলো প্রোগ্রাম আলাদা আলাদা থাকে সবগুলো একটা সিস্টেমে যায় আর কি একটা ট্র্যাকে যায় ট্র্যাকটাই NHM ঠিক আছে হ্যাঁ ত্রিপুরাতে এইটাই 108 ঠিক আছে একটা প্রেগন্যান্সি রিলেটেড আর এটা শুধুমাত্র প্রেগন্যান্সি আর চাইল্ড ইমার্জেন্সি স্যার ত্রিপুরা তো স্যার 108 নাই স্যার 102 আছে হ্যাঁ স্যার 108 102 লাগে পার্সেন্ট মধ্যে 102 বলে আমি দেখছি স্যার আমি কাজ করি 102 ঠিক আছে তুমি 108 এও তুমি কল করো কানেক্ট করো আইনা স্যার আইনা সেটা আলাদা মেটার বাট যেটা লাইন যেটা 108 এই করা হয় না অনেকে বলেন স্যার মধ্যে অ্যাড্রেস দেওয়া না আছে ক্লাসের মধ্যে 108 পার 102 রুলস অনেক কিছু আছে বাট মানে কি হয় সেটা আলাদা আলাদা ম্যাটার যে সেকেন্ডারি ম্যাটার আমাদের ম্যাটার না ঠিক আছে এটা প্রতিটা সিস্টেমের ম্যাটার প্রতিটা ডিপার্টমেন্টের ম্যাটার বাট যেটা রুলস যেটা গাইডলাইন সেটা আমাদের জানা দরকার ঠিক আছে 108 করা হয় এগুলো ঠিক আছে ত্রিপুরাতে নাই হয় না সেটা সেকেন্ডারি ম্যাটার ঠিক আছে তো দুইটা সার্ভিসে ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস আন্ডার 2012 এ এটা স্টার্ট হয় NHM এর আন্ডারে ঠিক আছে কারেক্ট আনসার ঠিক আছে হ্যাঁ অল ইন্ডিয়া বেসিস Name the program launched to reduce the maternal and child mortality by promoting institutional delivery. কোনটা आंसर বলো JSSK RKS
JSY RCS ফুল ফর্ম হলো জননী শিশু সুরক্ষা কার্যক্রম। এটা ফার্স্ট কবে স্টার্ট হয়? লঞ্চ 2000। RKS এটা কি? 108 ফোন করলে মানে তোমরা সার্ভিস দাও না আর কি না? JSY এটার অ্যাম্বুলেন্স নাম্বার কত? 104 জননী বাহিনী। RCS phase 1 phase 2 phase 1 1997 phase 2 5 2005 ঠিক আছে। তো ইনস্টিটিউশনাল ডেলিভারি কোনটা? JSY ঠিক আছে। JSY তে কি হয়? reduce maternal and child mortality by promoting institutional delivery ঠিক আছে। এটা ইনসেন্টিভ দেওয়া হয়, কত ইনসেন্টিভ দেওয়া হয়? এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কারণ above 19 years, BPL হোল্ডার ঠিক আছে, আর ফার্স্ট টু চাইল্ড। ইনসেন্টিভ কত থাকে? রুরাল এরিয়া, হাই পারফর্মিং স্টেট ত্রিপুরার কথা বলি, হাই পারফর্মিং স্টেট, রুরাল, আরবান। প্রেগনেন্ট ওমেন, আশা কত? প্রেগনেন্ট ওমেন কত? 700 600 600 400 এটা কোনো কোনো জায়গায় আবার 400 হতো ঠিক আছে। ঠিক আছে, হাই পারফর্মিং স্টেট। লো পারফর্মিং স্টেটে কত? 1400 আর 1000 আর এটা সেম 600 400 ঠিক আছে। তো কারেক্ট आंसर সি। বুস্টার ক্লাসগুলো ভালো করে পড়ো। বুস্টার ক্লাস কিন্তু সিএইচও সবচেয়ে ফেভারিট কোশ্চেনের পার্ট, সবচেয়ে কোশ্চেন ভান্ডার সব বুস্টার ক্লাসে ঠিক আছে। আরে তো চলো ওগুলো রেডি করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, কালকে একজন স্টুডেন্ট আমাকে ফোন করলো ঠিক আছে। ফোন করে বলে স্যার আপনি যে কোশ্চেন দিয়েছিলেন এগুলো তো বেশি হতো না, 700 500 300 তো মানে যদি না পড়ে তো এর কাছে তো কোশ্চেন কমে লাগবে না, আর যারা সত্যি পড়াশোনা করে এর কাছে ঠিকঠাক ঠিক আছে। তো বেশি পড়া মানে বেশি পড়লে মনে হয় যে বেশি আনসার মানে মার্কস বেশি পাওয়া যায় না, হ্যাঁ কম পড়লে কম মানে আরো লাগে মানে ওই সেই একই জিনিসে আসে একটা কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। তো অনেকের কোয়ালিটি দরকার হয় না ঠিক আছে, কোশ্চেন কি আসে না আসে আমার দরকার নেই, বাট আমার কোয়ান্টিটিটা ঠিক রাখা দরকার। মানে আমি এত মোটা মোটা বই, এত কন্টেন্ট, এত স্টাডি মেটেরিয়াল। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে কেউ দেখে হাফ গ্লাস ওয়াটার, হাফ বোতল ওয়াটার, আর কেউ দেখে হাফ খালি ঠিক আছে। তো যে যেটাই দেখে যার কাছে যেটাই ঠিক আছে, এটা গ্লাসের মধ্যে জল নিলে কেউ দেখে হাফ গ্লাস ওয়াটার আর কেউ দেখে হাফ খালি। যার যেমন দুটা প্লাস ভালো লাগে না মানে এখন যদি আমাদের বলে যে মানে ডায়েটের মধ্যে ঠিক আছে, ডায়েটের মধ্যে ভেজিটেবল মানে ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান, ম্যাক্সিমাম কি নন ভেজিটেরিয়ান। কেন? টেস্টি থাকে, ভেজিটেরিয়ান তো টেস্ট থাকে না, বোরিং থাকে। অ্যাকচুয়ালি হেলদি কোনটা? ভেজিটেরিয়ান ঠিক না? তো যেটা তোমার কাছে ভালো লাগে না এটাই অ্যাকচুয়ালি আসল জিনিস ঠিক না। নেম দ্য ডিজিজ ইরাডিকেটেড ফ্রম দ্য ইন্ডিয়া ইন 2014 আফটার সাকসেসফুল ভ্যাকসিনেশন, রাইট? স্মলপক্স, ফাইলেরিয়া, পোলিও, ডেঙ্গু। অপশন কোনটা? ডেট বলো।
মার্চ মাসে কিন্তু স্যার ডেটটা তো স্যার দিতে পারবেন। মার্চ মাসে কোন মাস? 27 মার্চ কোন ইয়ার? কোন ইয়ার? এটা তো জানা দরকার। স্মল পক্স 1980। পোলিওর মধ্যে তিনটা চারটা থাকে, পোলিও 1 2 3। 1 যেটা এটা মোস্ট কমন, 2 যেটা এটা ইরেডিকেট। তো লাস্ট মানে ইরেডিকেট কবে হয়? ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ওয়ার্ল্ড থেকে না, ওয়ার্ল্ড থেকে এলিমিনেট, ইন্ডিয়া থেকে ইরেডিকেট। লাস্ট কেস কবে? 27 মার্চ 2014। আর এটা লাস্ট কেস কবে পাওয়া যায়? লাস্ট কেস জানুয়ারি 2000। ঠিক আছে? কমিউনিকেবল পার্টটা ভালো করে পড়ো। ঠিক আছে? কমিউনিকেবল ওই পার্টটা আছে না, পিডিএফ এর পার্টটা, এটা ভালো করে পড়ো। কমিউনিকেবল নন কমিউনিকেবল ভালো করে পড়ো। প্রিপারেশন কেমন তোমাদের? প্রিপারেশন কেমন? শেষ নি? সিলেবাস কাজ শেষ? তুমি তো এখন এখানে কয়টা না কইলে অন্যরা শুনে নেবো না। হ্যাঁ, শেষ হলে ভালো, আমি তো চাই শেষ হোক সবাই, যাতে বারবার যাতে মানে জিনিসটা রিভিশন হয় এবং যাতে একুরেসি জিনিসটা বাড়ে। ঠিক না? কম্পিটিটিভ এক্সাম তো মানে একুরেট আনসার করতে হবে। ঠিক আছে? যদি শেষ হয় তো ভালো, যদি শেষ না হয় শেষ করো, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, এখন অনেক টাইম আছে। শোনো শোনো, ইমিগ্রেশন শিডিউল আর যে যতগুলো ইয়ার আছে সব লাস্টে পড়ো। ইমিগ্রেশন শিডিউল যদি পড়ে নাও তো ঠিক আছে, বাট ইয়ার গুলো সব লাস্টে পড়ো। ঠিক এক্সামে 3 থেকে 4 দিন আগে, এখন না বাবা, 3 থেকে 4 দিন আগে পড়ো। ইয়ার এখন না, বুকলেটের মধ্যে যে ইয়ার গুলো আছে এগুলো সব লাস্টে পড়ো। প্রথম 2টা পেজ না একটা পেজে নিয়ে আছে, পুরোটা লাস্টে দিয়ে পড়ো। ইয়ার এখন পড়ার দরকার নেই, ইয়ার ফুল ফর্ম গুলো সব লাস্টে পড়ো। ক্যালেন্ডারও লাস্টে পড়ো, যেগুলো মনে থাকে না সব লাস্টে পড়ো। যেগুলো মনে থাকে না সব লাস্টে পড়ো, এগুলো মনে থাকে না, এগুলো মানে মুখস্থ করার সব উপায় নেই। ঠিক না? ইয়ার গুলো তো আর এখানে বোঝানোর তো কিছু নাই। ইয়ার গুলো যখন স্টাডি করবে সবসময় নিজের মাইন্ডের মধ্যে ট্রিক ইউজ করবে, যে কিভাবে মনে রাখা যাবে। ঠিক আছে? এটা সবচেয়ে বেস্ট। ঠিক না? এটা সবচেয়ে বেস্ট, এটা সবসময় মনে থাকে। হ্যাঁ, পূজার আগে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, এগুলো সবগুলো নার্সিং অফিসারের জন্য একদম মানে কোশ্চেন, মানে এটা একদম প্রথম কোশ্চেনটা। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। ইনচার্জ পোস্টে কে কে আছো? ওয়ার্ডের হসপিটালে ইনচার্জ পোস্টে কে কে আছো? কেউ নাই? মানে ইনচার্জের মেইন কাজ এগুলো, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। কতটা ইন হয়, কতটা আউট হয়, কতটা ইউজ হয়, এগুলোই সবগুলো। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভ্যাট?
বলো বলো পারফর্ম একটা না একটা আসে সবসময় যে যেটা নাম এটা বলো ফার্স্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট এক্সরে ফার্স্ট আউট এটা ইউজ করা হয় মেইনলি মেডিসিন ড্রাগ মেডিসিন এটা ইউজ করা হয় ম্যাটেরিয়াল মেডিসিন ঠিক আছে অ্যাপেসন ফাস্ট মুভিং স্লো মুভিং নন মুভিং হসপিটালের মধ্যে যে ধরো ভারী জিনিসগুলো ধরো একটা আলমিরা ঠিক আছে এদিকে সবসময় এদিক সেদিক করা যায় যেগুলো স্লো মুভিং মানে যেগুলো নন মুভিং একটা ফিক্স জায়গায় রাখো যাতে আমার বছর 2 বছর 10 বছর এটা আমার ধরতে না লাগে আর যেটা স্লো মুভিং এটা একটা জায়গায় রাখো যাতে আমার 2-3 জন এটা মুভ করা যায় ঠিক আছে আর যেটা ফাস্ট মুভিং যেমন ট্রলি ঠিক আছে পেশেন্ট বেড স্ট্রেচার এগুলো সামনে রাখো যাতে ইজিলি মুভ করা যায় হ্যাঁ এইচএমএল হাই কস্ট middle cost, low cost. Bed, vital, essential. This is a drug now. ABC, always better. Okay. অলওয়েজ বেটার কন্ট্রোল যে মেডিসিনগুলো সবচেয়ে হাই কস্ট এগুলো স্টোর আমরা কি বেশি করি না কম করি কম করি ঠিক আছে তো অলওয়েজ বেটার কন্ট্রোল স্টোর কস্ট সাপোজ ধরো কোনো একটা মেডিসিনের দাম 100 টাকার মধ্যে 70 টাকা ঠিক আছে ঠিক আছে 70 টাকা মেডিসিনটা আমি কতটুকু স্টোর করবো কতটুকু আমি এটা কম স্টোর করবো না 10%। হ্যাঁ যে মেডিসিনটা 20 টাকা এটা আমি কত পার্সেন্ট স্টোর করবো 20%। যে মেডিসিনটা 10 টাকা এটা আমি কত পার্সেন্ট স্টোর করবো বুঝা গেল ঠিক আছে সাপোজ ধরো প্যারাসিটামল এটা প্যারাসিটামলের দাম কত 10 টাকা 15 টাকা যেটাই হোক সাপোজ আমি ধরলাম 20 টাকা ঠিক আছে আর সাপোজ ধরো একটা মেটফর্মিনের দাম ধরো 200 টাকা ঠিক আছে তো আমি যে 20 টাকা যে মেডিসিনটা ঠিক আছে এটা আমি কতটুকু স্টোর করবো আর যেটা 200 টাকা মেডিসিন এটা আমি কতটুকু স্টোর করবো 200 টাকা মেডিসিনটা এক্সপায়ার হওয়ার চান্স থাকে বা সানলাইটে এটা ড্যামেজ হওয়ার চান্স থাকে ঠিক আছে তো সবসময় যে মেডিসিন না যে কোনো কিছুই যখন জিনিসটার দাম বেশি হয় তখন এটা আমরা স্টোর করি লেস ঠিক আছে আর যে মেডিসিনটা লেস অ্যামাউন্ট এটা আমরা স্টোর করি ম্যাক্সিমাম ঠিক আছে অলওয়েজ বেটার কন্ট্রোল ঠিক আছে আমরা স্টোর কতটুকু করি আর এটা করি
আর যখন যে মেডিসিনটা সবচেয়ে কস্টলি এটা আমরা রাখি হাই সিকিউরিটিতে, হাই সিকিউরিটি। আর এটা থাকে মিডল সিকিউরিটি, আর এটা লেস সিকিউর। ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার? ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল। হসপিটালের মধ্যে ভাইটাল কি? ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল, যেটা ছাড়া হসপিটাল চলেই না। এই জিনিসগুলো আমার স্টোর রাখার ম্যান্ডেটরি, ইম্পর্টেন্ট। ভাইটাল, ভাইটাল পার্ট অক্সিজেন, ভাইটাল অক্সিজেন ছাড়া হয় না। ঠিক আছে, ভেন্টিলেটর। ঠিক আছে, যে জিনিসগুলা আমার হসপিটালে বা যে কোনো জায়গায় ইনস্টিটিউশনে ভাইটাল পার্ট, যেমন ধরো এখানে ক্লাসে ভাইটাল পার্ট কি? স্ক্রিন, ফোন, লাইট, বলে সবগুলো ভাইটাল পার্ট। এগুলো ছাড়া আমার ক্লাস নেওয়া পসিবল না। ঠিক আছে, তো ভাইটাল পার্ট কি? ভাইটাল, অক্সিজেন। ঠিক আছে, এসেনশিয়াল কি? এসেনশিয়াল হলেও চলে, না হলেও চলে। ঠিক আছে, যেমন ধরো কি লেখা আছে? সার্জিক্যাল গ্লাভস লেখা আছে, সার্জিক্যাল গ্লাভস। ঠিক আছে, ডিজায়ারেবল ধরো কোনো একটা মেডিসিন, ধরো সিরিঞ্জ। ঠিক আছে, সিরিঞ্জ ধরো আমার কাছে 10 সিসি নাই। ঠিক আছে, 10 ml নাই, না থাকলে কোনো অসুবিধা নাই, ডিজায়ারেবল হলেও চলে, না হলেও চলে। ঠিক আছে, তো ভাইটাল, এসেনশিয়াল। ভাইটাল ছাড়া চলে না। যেখানে যে ইনস্টিটিউশন, তোমার ঘরে হোক বাইরে হোক, সব জায়গায় যেটা ভাইটাল, এটা ছাড়া ওই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন নন ফাংশন। এসেনশিয়াল, ডিজায়ারেবল, হাই, মিডল, লো কস্ট। তো হাই, মিডল, লো কস্টটা এটার মধ্যে হয়, যেটা এক্সেস মানে অ্যামাউন্ট হাই কস্ট, এটা স্টোর আমরা লেস করি। ঠিক আছে, ফাস্ট মুভিং, স্লো মুভিং, নন মুভিং, ফার্স্ট ইন, ফার্স্ট আউট, ফার্স্ট এক্সপায়ারি। ঠিক আছে, আনসার? ঠিক আছে, এটা রাখা স্যার। ঠিক আছে, क्वेश्चन करो कंप्लीट। who is considered the father of public health in cholera? এই জন্য ফার্স্ট অপশনে কলেরা, জানি তো কলেরা আনসার। বোর, লুইস পাস্তুর, জন স্নো। কোনটা চলবে? Father of public health in India, sir. ঠিক আছে, স্যার জোসেফ বোর। হ্যাঁ, ফাদার অফ পাবলিক হেলথ ইন ইন্ডিয়া। আর যদি কিছু মেনশন না করে, প্রতিটা জিনিসের মধ্যে কিছু না কিছু আছে। এত কোশ্চেনগুলো আনি না। জন স্নো যদি ফাউন্ডার বলে তখন কলেরা। ঠিক আছে, ফাউন্ডার, ফাদার অফ পাবলিক হেলথ, ফাউন্ডার অফ পাবলিক হেলথ। ঠিক আছে, ক্লিয়ার? क्लियर? तो फादर ऑफ पब्लिक हेल्थ इन इंडिया सर जोसेफ बोर। फादर ऑफ पब्लिक हेल्थ কিছু মেনশন নাই, তখন এটা গ্লোবালি ইন্ডিকেট করে, তখন জন স্নো। যদি ফাউন্ডার বলে কলেরা।
কলেরাটা খুব রেয়ার, এটা হয় না, হয় কোশ্চেন আনসার এটা হয়, নয়তো এটা হয়, একটা ইন্ডিয়া একটা গ্লোবালি, মানে কিছু যদি মেনশন না করো তখন এটা আমরা গ্লোবালি, ঠিক আছে? ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবচেয়ে বেশি কনফিউশন। বলো আনসার বলো, আনসার। আরে নিজের মধ্যে কথা বলা দরকার নেই, আনসার বলো, জাস্ট আনসার বলো। As per WHO, the minimum ANC digit should be 4, 13, 8, 5. In double 8, 4, 8. কোনটা? কয়টা? 8 বিজি। ঠিক আছে, যেখানে যদি কোশ্চেনের মধ্যে WHO লেখা থাকে, এটা মিনিমাম বলো যা খুশি বলো, যখন WHO লেখা থাকে এটা 8 বিজি। বাট আমার মনে হয় এক্সামের মধ্যে মানে ওরা 4 এ এটা আনসার মান করবে, ঠিক আছে? কারণ এখনো অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এটা 4 এ ফলো করে, ঠিক আছে? বাট 2016 এর গাইডলাইন এটা কিন্তু 8, ঠিক আছে? আর যদি ইন্ডিয়ান গাইডলাইন হয় তখন কিন্তু 4, ঠিক আছে? ইন্ডিয়ান গাইডলাইন 4। তো একটা এনসি ভিজিট মানে অ্যাকর্ডিং টু গাইডলাইন, আর একটা মিনিমাম আইডিয়াল অ্যান্টিনেটাল ভিজিট। আইডিয়াল অ্যান্টিনেটাল ভিজিট, আইডিয়াল কয়টা? আইডিয়াল এনসি কয়টা? কবে কবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, 9, ঠিক আছে? টোটাল 9 মান্থ। তো 9 মান্থে লাস্ট মান্থে কয়টা? 4 ভিজিট, 4 ভিজিট। 8 মান্থে 2 ভিজিট এভরি 2 উইক। এখান থেকে এখানে 1 ভিজিট এভরি মান্থ। 4 ভিজিট পার উইক, পার 2 উইক। টোটাল 7, 8, 9, 4, 13। Ideal NC visit 13, WHO visit 8, Indian visit 4, ঠিক আছে? কারেক্ট আনসার। ক্লিয়ার? পরীক্ষার মধ্যে নিয়মিত 8 হওয়ার কথা, এখন ওরা জানে কোনটা আনসার।
সিএইচ এর মধ্যে কোনো একটা এক্সামে 3 আনসার ছিল না, তোমার একটা এক্সামে 19 এর সম্ভবত। আচ্ছা কতবার? তো 3 তো হওয়ার কথা না। ঠিক না? ফোর অপশন ছিল না, 3 ছিল আর 5 ছিল না। একদম ওল্ড গাইডলাইনে 3, যেহেতু এখানে 4 ছিল না, এখানে আনসার 3 হতো। হ্যাঁ, এখানে আমার কিছু বলার নেই। যদি 4ও থাকে 8ও থাকে নিয়ম অনুসারে 4, বাট আমার মনে হয় 4 ওরা আনসার মনে হয় না। ঠিক আছে? এটা গাইডলাইন, এটা তোমরা WHO সাইটে গিয়ে দেখতে পারো, এনএসবি এটা ওইখান থেকে নেওয়া। টোটাল এখানে ফার্স্ট সেমিস্টারে একটা ভিজিট, সেকেন্ড সেমিস্টারে দুইটা, আর বাকিগুলো সবগুলো টোটাল 5টা ভিজিট, থার্ড সেমিস্টারে। আচ্ছা, which policy aims to provide help for all in India? NHP 2002, Budget Committee, NHP 17, NHP 1983. Help for all. কোনটা? আরেকটা জিনিস এক্সাম আছে, এটা আনসার করবে। আনসার কোনটা বলো? NHP 2002, Budget Committee, NHP 17, NHP 83. যখন এক্সামের মধ্যে কোশ্চেন আসে এমন, ঠিক আছে, সব সময় রিসেন্ট ডাটা ফলো করো। মানে রিসেন্ট ডাটা মিন্স এখানের মধ্যে রিসেন্ট কোনটা? অবভিয়াসলি 17। তো যখন কোশ্চেনের মধ্যে এমন আর মানে কোশ্চেন আসে এক্সামের মধ্যে তোমার জানা নাই, তো তখন তুমি একটা জিনিস মাইন্ডের মধ্যে একটা রেশনাল ইউজ করে যে এই কোশ্চেনের লাস্ট আপডেট কবে। সবসময় লাস্ট আপডেটটা দেখো, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন কারেক্ট হয়ে আনসার, ঠিক আছে? এনএসপি এগুলো তো সবগুলো আগে না, তো আগে তো দরকার নেই। হেল্প ফর অল 2017। তো পুরো এক্সামের ভিতরে তোমার ব্রেন কোন দিকে ইউটিলাইজ হয় এটাই মেইন জিনিস, ঠিক আছে? এক্সাম দিতে গেলে তুমি ঘরের কথা চিন্তা করো, বাড়ির কথা চিন্তা করো, তুমি ডেটিং এর কথা চিন্তা করো, মুভির কথা চিন্তা করো না। এক্সামের যে টাইমটা, এই যে 1 আওয়ার বা যে টাইমটা থাকে, হ্যাঁ 2 আওয়ার যে টাইমটা থাকে, এই টাইমটার ভিতরে মাইন্ড কতটা কন্ট্রোল করা যায় এটাই তোমার সিলেকশন। তুমি কতটা জানো এটা ম্যাটার করে না, তুমি কতটা প্রতিটা কোশ্চেনে কতটা তুমি কনসিয়াস, ঠিক আছে? কতটা তুমি কনসেন্ট্রেটেড প্রতিটা কোশ্চেনে, প্রতিটা কোশ্চেন তোমার মাইন্ড মাল্টিপল ডিরেকশনে এটা রান করে। মাইন্ড কন্ট্রোল করো, ঠিক আছে? কারণ তোমার মাইন্ডের ভিতরে পুরো নলেজ ভর্তি, ঠিক আছে? যখন কোশ্চেন আসে তখন সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডের মধ্যে স্ট্রাইক করে যে এই কোশ্চেনটা খাতার মধ্যে বা ক্লাসের মধ্যে কোন জায়গায় আছে। তোমার যদি মানে তুমি যদি ভালোভাবে পড়ো, তোমার মাইন্ডের ভিতরে কিন্তু প্রতিটা পেজ তোমার কিন্তু মনে থাকবে, ঠিক আছে? হয় কিনা জানি না, বাট আমার সঙ্গে মনে হয়, ঠিক আছে? আমি যখন এক্সাম দিতে যাই, কোশ্চেন যখন আসে আমি ঠিক বলতে পারছি কোন পেজের এক্সাম, মানে কোন পেজে কোশ্চেনটা আছে, কোন বইয়ের কত নাম্বার, সবকিছু মনে থাকে, ঠিক আছে? তো ওইরকম ভাবে প্রিপেয়ার করো, ঠিক আছে? এরকম ভাবে প্রিপেয়ার করলে কি হয়, তোমার মাইন্ড কন্ট্রোলে থাকে। মাইন্ড কন্ট্রোল করো, এক্সামের ভিতরে মাইন্ড কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর সঙ্গে কথা বলে, এর সঙ্গে কথা বলে, তুই কয়টা আনসার করছো, সে করেছে, এগুলো ছাড়ো, এগুলো বাদ দাও, এগুলো অনেক মানে ডিস্টার্ব করে মাইন্ড। এগুলো ছাড়ো, জাস্ট তুমি তোমার ফোকাস আছে। কেউ জিজ্ঞেস করলে ভাই আমি জানি না, শেষ, জানলো জানি না, কারণ এটা তোমার জন্য, তোমার লাইফে একটা বেস্ট মোমেন্ট, ঠিক আছে? একটা বেস্ট ডিসিশন নেওয়ার প্লেস। এখানের মধ্যে তুমি অন্যরা হেল্প করার দরকার নেই, ঠিক আছে? হেল্প অন্য জায়গায়, ঠিক আছে না? তো এখানের মধ্যে তোমার হেল্প করে এখানে মহান হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এক্সামের মধ্যে মহান হওয়ার দরকার নেই, মহান বাইরে হবো। হ্যাঁ, তো এক্সামের ভিতরে সবসময় কোশ্চেন যখন আনসার করো, নিজের মাইন্ড কন্ট্রোল রাখো, নিজে প্রতিটা কোশ্চেনের যে কোশ্চেনটা রেশনাল ইউজ করো, ঠিক আছে? প্রতিটা কোশ্চেন আনসার করার সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডের ভিতরে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে রেশনাল আসে, ঠিক আছে? এমন যে রেশনাল তুমি আনসার করোই না,
করলে ভুল হবে, ঠিক আছে? যদি না জানো স্কিপ করো, ঠিক আছে? স্কিপ করলে তোমার সিলেকশন, স্কিপ না করলে তোমার ফেল। তো কোশ্চেন স্কিপ করার ট্রাই করো, ঠিক আছে? কোশ্চেন যদি না জানো কোনো প্রবলেম নেই, 100টার মধ্যে 100টার কোনো দরকার না, তুমি 60-70টা না, ঠিক আছে? তো কোশ্চেন না জানলে স্কিপ করো, বাট আলতু ফালতু আনসার দিও না, ঠিক আছে? ভুল হওয়ার চান্স বেশি থাকে। তুমি মনে করো যে আমি 10টা যদি আনসার করি তো হওয়ার সম্ভাবনা যদি 8টা, এই ক্যালকুলেশনে চলে না, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এক্সাম হয় না, ঠিক আছে? এক্সামে সবসময় যদি না জানো স্কিপ করো। কিছু ক্ষেত্রে রিস্ক তো নিতে লাগে, সেটা আলাদা ম্যাটার, বাট ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে স্কিপ করো। যখনই তুমি 4টা অপশনে তোমার রেশনাল জানা নেই, ঠিক আছে? যখন এই 4টা অপশনের মধ্যে যখন অ্যাটলিস্ট 2টা বা 3টা রেশনাল জানা আছে যে আমার কেন এনএইচপি 1983 না, ঠিক আছে, এটা আমি জানি, কেন আমার বাজাজ কমিটি না, কারণ বাজাজ কমিটি অন্য আরেকটা ইন্ডিকেট করে। তো যখনই প্রতিটা কোশ্চেনের এগেইনস্টে ইলিমিনেট করো, ইলিমিনেট করার পিছনে তো রিজন থাকবে যে এটা না কেন, এটা রেশনাল তো না। যখন প্রতিটা অপশনে তুমি রেশনাল জানো তখন ইলিমিনেট করো, অ্যাটলিস্ট তুমি ট্রাই করো 2টার মধ্যে রাখতে, ঠিক আছে? এরপর 2টার মধ্যে তুমি রিস্ক নাও, ঠিক আছে? রিস্কটা সবসময় মিনিমাম রিস্ক নাও, ম্যাক্সিমাম রিস্ক নিয়ে লাভ নেই। ম্যাক্সিমাম রিস্ক নাও মানে তোমার সিলেকশন থেকে আউট। তো মিনিমাম রিস্ক নাও, নিয়ে তারপর আনসার করো, ঠিক আছে? 4টার মধ্যে 2টা অপশন ফিক্স করো, এরপর তুমি আনসার করো। যদি পিএম যাবে এবি আয়ুষ্মান ভারত, এটার মধ্যে কি কি আছে? একটা আছে এইচডব্লিউসি আর একটা পিএম, প্রধানমন্ত্রী জন আবাস যোজনা, ঠিক আছে? এই দুটাই মেইন পিলার আয়ুষ্মান ভারত, ঠিক আছে? কারেক্ট আনসার কোনটা? কি বলো, এবার সবাই সিলেক্ট তো না 2025? কার কনফিডেন্ট আছে যে আমি এবার 100% কনফার্ম? নিজের মধ্যে আগে কনফিডেন্ট আনো, ঠিক আছে? যদি এত লো কনফিডেন্ট হলে কিভাবে লাভ নাই তো না, সব কিছু মধ্যে কনফিডেন্ট হবে। তুমি তুমি যদি প্রথম স্কুটি নিয়ে যদি বেরো বা বাইক নিয়ে যদি বেরো, তোমার যদি কনফিডেন্ট না থাকে, তোমার হাতে ব্যথা করে, হার্ট বিট 100 উপরে যায়, ঠিক আছে? আর যখন কনফিডেন্ট থাকে তখন তো চোখ বন্ধ করে চালানো যায়, ঠিক না? তো সবসময় মানে যে কোনো কিছুতে কনফিডেন্ট রাখো। তুমি যদি লো কনফিডেন্ট হও তো তোমার তো এখানে আউট, তুমি না ফুল 100% কনফিডেন্ট রাখো যে না আমি এবারে 100% আমার টার্গেট 2025-এ আমি পেয়েছি, ঠিক আছে? 100% কনফিডেন্ট। আন্ডার কনফিডেন্টে লাভ নেই তো, ঠিক আছে? কলেজে কি করলে, ট্রেনিং পিরিয়ডে কি শিখলে, ডিউটি টাইমে কি করলে, ওগুলো সব তোমার এক্সপিরিয়েন্স, ভালো করলে করলে, না করলে না করলে, বাট ওইগুলা থেকে তুমি লার্ন করে সামনের স্টেপগুলো যাতে তোমার স্ট্রং হয়, ঠিক আছে? তো চান্স সবসময় আসে না, চান্স যখনই আসে ইউজ করো। নেক্সট, where is the headquarter of the Indian Council of Medical, ICMR, Indian Council of Medical Research? কবে বলো হেডকোয়ার্টার? ইন্ডিয়ান কাউন্সিল অফ ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এটা প্রথম যখন শুরু হয় 1911-এ, এটা নাম ছিল। এরপর এটা চেঞ্জ হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ঠিক আছে? হেডকোয়ার্টার কই? কই? আরে ম্যাক্সিমাম হেডকোয়ার্টার দিল্লি, এটা এমনি বলা যায়, ম্যাক্সিমাম হেডকোয়ার্টার দিল্লি। Panchayat Raj system was first developed 2nd January, 12th March, 2nd October, 14 November. Panchayat Raj system. 3 tier system মনে আছে কি?
ভিলেজ, ব্লক, ডিস্ট্রিক্ট, কোনটাতে কি আছে? ডিস্ট্রিক্ট লেভেলে কি আছে? ব্লক, ভিলেজ, ঠিক আছে। কারেক্ট आंसर কোনটা? 2 অক্টোবর। ঠিক আছে। বালওয়ান মেহতা কমিটি, ইয়ারটা 1959। Where is the National Institute of Nutrition located? Mumbai, Delhi, Hyderabad, Kolkata. Oh, একটা দিল্লি বাড়ি বাকি বিজন্য করে যদি না জানো আনসার না ঠিক আছে। 1915 এর ফার্স্ট এটা স্টার্ট হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ঠিক আছে। নেক্সট কি আছে? হোয়াট আর দ্য কারেক্ট প্রসেস অফ কমিউনিকেশন? বলতে এটা কি কমিউনিকেশন? কমিউনিকেশন সবাই জানো। आंसर बोलो कोणता आंसर बोलो कोणता व्हाट आर द करेक्ट सिक्वेंस ऑफ कम्युनिकेशन ক্লাসের মধ্যে আমি কোশ্চেন এক্সপ্লেইন করে আমি পড়াইনি ঠিক আছে প্রতিটা কোশ্চেনে এক্সপ্লেনেশন আছে ঠিক আছে আর এই যে এমসিকিউ সিরিজগুলো এমসিকিউ সিরিজ মানে এক্সাম দেওয়ার পর এটা বুঝবো এটার ভ্যালু কতটা অনেক সময় আমরা আগে বুঝি না মানে শেষ হওয়ার পরে বুঝি ঠিক না মানে চোর গেলে বুদ্ধি পারে এরকম আর কি তো এমসিকিউ যে সেশনগুলো এটা কতটা ইম্পর্টেন্ট এটা এক্সামের পরে বুঝবো তো আমি বলছি পড়ো আর বুস্ট আপ ক্লাস ঠিক আছে এই দুটোটা যেমন আয়ুষ্মান ভারতে দুইটা পিলার সেম সিলেকশনের দুইটা একটা বুস্ট আপ আর একটা 20 মানে এমসিকিউ সিরিজ ঠিক আছে এগুলা সবগুলা ক্লাস পড়ো নোট করো এগুলা থেকে কোনো কিছু মিস না যায় ঠিক আছে আর বাকি তো তোমার বেসিক ক্লাসগুলাই আছে সবগুলো সিলেবাস আছে সিএইচও নার্সিং অফিসার সিলেবাসের ক্লাস আছে নার্সিং অফিসারের কিছু কন্টেন্ট বাকি আছে ঠিক আছে ওগুলা একটু পরে তো এগুলা পড়ো কোনো জায়গায় যাতে কোনো কিছু বাদ মানে এটা দরকার নাই সবকিছু দরকার ঠিক আছে তুমিও জানো না কোনটা এক্সাম আসবে আমিও জানি না এক্সামে কোনটা আসবে ঠিক আছে বাট আইডিয়া করতে পারি যে এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো যেগুলো ইম্পর্টেন্ট আর কোনো কিছু বাদ নাই ঠিক আছে তো মানে এমসিকিউ আগের যে 20টা এমসিকিউ সেশন প্রায় 4,000 to 5,000 কোশ্চেন আছে এখানের মধ্যে ঠিক আছে তো শুধু এটার মধ্যে বুস্ট আপ ক্লাসের মধ্যে ধরো 4টা ক্লাস গেল 4টা ক্লাসে ধরো কয়টা করে কোশ্চেন
1000 কোশ্চেন টোটাল। মানে মিনিমাম ধরলাম আমি 1000 কোশ্চেন। তারপরে বাকি বেসিক থেকে তো এটা বাদে দিলাম, ঠিক আছে। তো তোমাদের মানে এখন পর্যন্ত 5 to 6,000 শুধু এই সিরিজগুলো থেকে কমপ্লিট। বাকি বেসিক ধরলে তো আমার আরো অনেক। তো অন এন অ্যাভারেজ ধরা যায় 10 to 15,000 কোশ্চেন। আমি ভুল, কারেক্ট না? 10 to 15,000 কোশ্চেন। আমি 15,000 বাদ দিলাম, 10,000 কোশ্চেন। একটা সিলেকশনের জন্য আর কত কোশ্চেন লাগে? আর তো কিছু বাকি নেই, ঠিক আছে। পুরা সিলেবাস থেকে, সিলেবাসের ভিতরে বাইরে সাইডে যা আছে সবকিছু, মানে যেখান থেকে কোশ্চেন আসা সম্পূর্ণ সবকিছু কভার করা আছে। এর বাইরে কোশ্চেন যাওয়ার সম্ভাবনাই নেই, ঠিক আছে। তবে একটা জিনিস, এক্সামের ভিতরে মানে কনসেপ্টটা শিখো, কনসেপ্টটা বুঝো। এক্সামের ভিতরে কিন্তু ডিরেক্ট কোশ্চেন থাকে না, খুব কম কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন থাকে। আমি যেভাবে কোশ্চেন লাগলো এরকম কোশ্চেন এক্সামে থাকে না, বাট ওই রকম সেম কনসেপ্টে কোশ্চেন থাকে, সেম প্যাটার্নে কোশ্চেন থাকে, প্যাটার্নটা চেঞ্জ হয় বাট সেম জিনিসে কোশ্চেন থাকে। তো এই জন্য সবসময় বলি যে কনসেপ্টটা বুঝো। কনসেপ্টটা বুঝলে পরে এক্সামে যেমনই কোশ্চেন আসুক আমার অসুবিধা নেই, ঠিক আছে। তো এটাই মেইন জিনিস, যে তুমি যদি মনে করো যে আমি স্যার তো ক্লাসের মধ্যে এটা বলালো, কোশ্চেনটা নাই কেন? বাবা কোশ্চেনটা নাই, বাট কোশ্চেনের যে তোমার বেসিকটা তো আছে, তুমি ওইটা শিখো। তুমি এখানে কোশ্চেনটা শেখার কি দরকার আছে? কোশ্চেন তো এক্সাম নাও আসতে পারে, বাট এটা পড়ো না, এখানের মধ্যে সিকোয়েন্সটা দেখো না, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আগে কোনটা পরে, এটাই তো মেইন। নাহলে এত এক্সপ্লেনেশন করার দরকার নেই। তো আমি জাস্ট কোশ্চেন আনসার, কোশ্চেনটা 1 মিনিটও শেষ করতে পারি না। এটা যে আনসার, এটা তো আমি 1 মিনিটও শেষ করতে পারি, ঠিক না? তো 1 মিনিটে শেষ করা কি মুখস্থ? আমি মুখস্থ করে এলাম, তোমাদেরকে মুখস্থ করে এলাম, লাভের লাভ জিরো, ঠিক না? তো ওইসব তো একেবারেই না, এসব একদমই আমি ফলো করি না মুখস্থ বিদ্যা। যাই করাই কোশ্চেন যে কটাই ডিসকাস করি সবগুলা কোশ্চেনে তার বেসিকটা ইম্পর্টেন্ট। আমি সবসময় বেসিকটাই ট্রাই করি যে স্টুডেন্ট যাতে বেসিকটা শেখো। মানে পড়া কি শুধু এক্সামের জন্য না, তো এর পরবর্তী সময় যাতে এটা আমার অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো এটা আমার মাথায় রাখতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি কমিউনিকেশনের প্রসেস? কমিউনিকেশন কি আমরা জানি, ভার্বাল কমিউনিকেশন। কি কি কমিউনিকেশন? ভার্বাল, নন ভার্বাল, হ্যাঁ, আর রিটেন কমিউনিকেশন, ঠিক আছে। তো কমিউনিকেশনের কি কি স্টেপ আছে? হ্যাঁ, সেন্ডার, এটা কি সেন্ডার? এটা দেখারও দরকার নাই, জাস্ট এটাই মনে রাখো। সেন্ডার, মেসেজ, এনকোড, চ্যানেল, রিসিভ, ডিকোড, আরেকটা ফিডব্যাক। বাস এতটুকুই তো। তো এখানের মধ্যে কি সেন্ডার যে সেন্ডারকে, সাপোজ যদি আমি তোমাদেরকে কোনো একটা ইনফরমেশন দিই, তো সেন্ডারকে এখানে আমি সেন্ডার, হ্যাঁ। তো এখানে সেন্ডার, মেসেজ কি, যে কোনো একটা ইনফরমেশন, সাপোজ আমি এক্সাম ইনফরমেশন, যে আমি মানে কোনো একটা ইনফরমেশন যে আমি তোমাদের গ্রুপের মধ্যে বা তোমাদের কোনো একটা মেসেজ দিলাম, ঠিক আছে। মেসেজটা কিছুর উপরে, কোনো একটা জিনিসের, কোনো একটা টপিকের উপরে, তো এক্সাম রিলেটেড। তো এনকোড কি, রিটেন, হ্যাঁ রিটেন। এনকোড কি, রিটেনে থাকে। আমি তো হোয়াটসঅ্যাপের মধ্যে লিখি, এটা কিসে থাকে? রিটেনে থাকে। তো চ্যানেল কি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা ফেস টু ফেস। রিসিভার কি, রিসিভার, আরে রিসিভার তোমরা। ডিকোড, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং। লাস্ট রেসপন্স, হ্যাঁ আউটকাম বা রেসপন্স, মানে মেসেজটা পাওয়ার পরে রেসপন্স করে ইয়েস নো,
কিছু তো আছে না, রেসপন্স। বোঝা গেল? তো যে সেন্ডার সে সবসময় কি করে, এনকোড করে। ঠিক আছে, এনকোড কি, তুমি যখন পোস্ট অফিসে কোনো লেটার যদি পাঠাও, এটা কি করো, এনকোড করে পাঠাও। ঠিক আছে, এটা খুলে পাঠাও নাকি না? তো ডিকোড কে করে, এনকোড কে করে, সেন্ডার এনকোড করে। আর ডিকোড কে করে, ডিকোড, ডিকোডে কি থাকে, ওপেন থাকে। তো তো ডিকোড কে করে, রিসিভার। বোঝা গেল? তো সেন্ডার মিনস ক্লোজ থাকে। ঠিক আছে, আমি তো আর ওপেন করে মেসেজ পাঠাই না, না আমি তোমার এক্সাম ইনফরমেশনটা আমি 10 গ্রুপে পাঠাবো না, না যে কোনো একটা পার্টিকুলার গ্রুপে। তো সেন্ডার মিনস এনকোড, আর রিসিভার মিনস ডিকোড। যে রিসিভার যে রিসিভ করে, সাপোজ তোমরা রিসিভ করলে, তারপর রিসিভটা ডিকোড করবে যে ইনফরমেশনটা কি, কিসের রিলেটেড। ঠিক না? এটাই টোটাল 7 স্টেপ। কোনো কোনো জায়গায় এটা 5 স্টেপ বলে, এর কারণ এই কারণে এটা এটার সঙ্গে কানেক্টেড থাকে। ঠিক আছে, আর এটা এটার সঙ্গে কানেক্টেড, ডিকোডটা রিসিভারের সঙ্গে কানেক্টেড থাকে, তখন এটা 5 হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিয়ার, মানে পুরা প্রসেসটা। এবার এক্সামের মধ্যে যেভাবে আসে এটা মনে রাখো, এক্সামে যেমন খুশি আসো। ঠিক আছে, এক্সামে হয়তো বা কোনো কোনো জায়গায় এটা দে না, ঠিক আছে, এনকোড দে না বা ডিকোড দে না, ডিরেক্ট এখান থেকে শুরু হয়, সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার, ফিডব্যাক, টোটাল 5টাই করে। ওই এটা এনকোড আর ডিকোডটা থাকে না। ঠিক আছে, তো না থাকলে অসুবিধা নেই, বাট এটা মনে রাখো। বোঝা গেল? কারেক্ট আনসার হ্যাঁ, সেন্ডার, মেসেজ, এনকোড, চ্যানেল, রিসিভার। হ্যাঁ, ক্লিয়ার? বলো, সব ম্যাক্সিমাম তো তোমরা হসপিটালে কাজ করো, জানো? শিওর? লং কথা বলো। আমি আমি একটু সেলফিশ হলাম। ঠিক আছে, as per Indian government guideline, OPD record should be kept 5 years, 3 years, 10 years. কত? OPD, IPD, MLC। MLC কি? এটা তো জানি, ইনপেশেন্ট আর আউটপেশেন্ট। কত ইনপেশেন্টে, আউটপেশেন্ট, ইনপেশেন্ট, আউটপেশেন্ট আপ টু 15 years, 15 years or to 15 years। ঠিক আছে, ঠিক আছে। তো আইপিডি, ওপিডি, ওপিডি, আইপিডি, এরপরে কি করে, রেকর্ড গুলো কি করে। রেকর্ড মানে কি, মানে কোনো ওপিডি, ওপিডি যে ডাটা থাকে, পেশেন্ট এন্ট্রি, রেজিস্ট্রেশন, অ্যাডমিশন রেকর্ড, এগুলো সবগুলো কি করে, 3 years 5 years পরে কি করে, কি করে, স্টোর বলে। আরে এগুলা সবগুলা বার্ন করে, এগুলো কি করবে আর, এগুলো দরকার আছে আর? ঠিক আছে, কারেক্ট আনসার কোনটা? গাইডলাইন এটা, বাট হয়তোবা 3 বছরের জায়গায় 30 বছরও রাখে, সেটা সেকেন্ডারি ম্যাটার। বাট 3 years, 3 years পরে এগুলা সবগুলা, এগুলো আবার প্রসেস আছে, মানে 3 years কমপ্লিট মানে এভাবে পড়ায় না। ঠিক আছে, এটার একটা প্রসেস আছে, সেগুলো সবগুলো মিটিং মাইনিউটস এর মধ্যে লেখা থাকে যে 3 years কমপ্লিট হওয়ার পরে সবগুলো বার্ন করতে হবে, এগুলো সবগুলো সিস্টেমেটিকে যায়, অন্যভাবে যায় না। ঠিক আছে, আর মেডিকেল লিগাল কেস আপ টু 15 years পর্যন্ত রাখে, এরপরও যদি কোনো কেস যদি সলভ না হয়,
তো কোর্ট থেকে পারমিশন আসা পর্যন্ত এটা রাখা হয়, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কোর্টের পারমিশন লাগে এমএলসির ক্ষেত্রে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SOAP? কি সাবান? সোপ? সোপ? What is the full form of SOAP? ঠিক আছে, ফুল ফর্ম এক্সামে ফুল ফর্ম আসে, 3 থেকে 4টা কোশ্চেন ফুল ফর্মে থাকে। ট্যাটু করা কি কলেজ থাকতেন? ট্যাটু কিন্তু স্কিনে এফেক্ট করে, স্কিন ক্যান্সার হওয়ার চান্স থাকে। হ্যাঁ হ্যাঁ, এমন কোনো কিছু অসুবিধা না হয়, শুধু ট্যাটু শুধু ডিফেন্সের ক্ষেত্রে এটা। হুম হ্যাঁ, কোনো কোনো জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা রুলস আছে, ট্যাটু থাকলে হয় না, এটা মেনলি ফলো করে, যেমন CSF, ডিফেন্সের মেইন, নেভিতে, আর্মিতে, এগুলোতে ট্যাটু অ্যালাউ না। ট্যাটু কিন্তু খুব স্কিনের জন্য এফেক্ট করে। ভালো জায়গা থেকে করলেও হয়। What is the nurse patient ratio in general ward? একটা কোশ্চেন থাকে, নার্স পেশেন্ট রেশিও ইন জেনারেল ওয়ার্ড। কনফিউশন শুধু 2টা অপশনের মধ্যে থাকবে, আমি জানি কোনটা। One is to 3 না 1 is to 6 না 5? ফুল ফর্ম বলো ওগুলো।
তো এনএস কি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডিএনএস ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এএনএস অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, তো যদি 200 নার্সিং অফিসার থাকে, এনএস একজন থাকেন। ঠিক আছে, 300 নার্সিং অফিসার, ডিএনএস 1, 150 নার্সিং অফিসার, এএনএস 1। জেনারেল ওয়ার্ড, ঠিক আছে, জেনারেল ওয়ার্ড কত থাকে? 6 পেশেন্ট 1 নার্সিং অফিসার। ঠিক আছে, আর যদি এটা মেডিকেল হসপিটাল হয়, মেডিকেল কলেজ হয়, তখন 1:2। এক্ষেত্রে আনসার দুটোটা কারেক্ট। এখানে কি লেখা আছে? জেনারেল ওয়ার্ড, এখানে মেনশন করা নাই কোনটা, ঠিক না? জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে দুটোটাই আনসার হয়। যদি এখানে মেনশন করা থাকতো এটা আনসার, বাট যেহেতু এখানে মেনশন করা নাই, 1:6। ওটিতে কত? 3:1। ঠিক আছে, 3 কি নার্সিং অফিসার আর 1 পেশেন্ট। হ্যাঁ, ইমার্জেন্সি ওয়ার্ড, এইচডিও, এনএসিও, পিকো, নিকো সব 1:1। কলেজে কত? 1 ফ্যাকাল্টি মানে 1 টিচার, 10 স্টুডেন্ট, 1:10। ঠিক আছে, তো কারেক্ট আনসার 6। ঠিক আছে, who is the father of management? Who is the father of management? Huh? No. Father of management. ঠিক আছে, তো ফ্রেডরিক ডাব্লিউ টেলর, ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। ফাদার অফ ম্যানেজমেন্ট পিটার এফ ডোকের। হেনরি ফেল, ফাদার অফ স্কুল ম্যানেজমেন্ট। এটা 14 প্রিন্সিপাল, এটা ফার্স্ট ডেভেলপ হয়। জোসেফ তো নাই, কারেক্ট আনসার বি। ঠিক আছে, তুমি ইন্ডেক্স করছো? ইন্ডেক্স না করলে অনেক প্রবলেম, এক্সামের টাইমে বেশি প্রবলেম হয়। ইন্ডেক্স করে নাও। হয়। আচ্ছা, যাই হোক, মানে তোমরা যদি মানে সাপোজ সিরিয়াল নং কন্টেন্ট পেজ নং। ঠিক আছে, 1 2 3। ঠিক আছে, 1 এ সাপোজ ধরো লেখা আছে ওআরএস। ঠিক আছে, 2 তে লেখা আছে ধরো এএনসি ভিজিট। ঠিক আছে,
এখানে থ্রিতে লেখা আছে ধরো হেলথ কমিটি, ঠিক আছে। এটা ধরো পেজ নাম্বার লেখা আছে 10, এটা ধরো লেখা আছে 15, এটা ধরো লেখা আছে 23, ঠিক আছে। তো এমন ভাবে পেজ মানে লেখলে পরে সবাই এমন ভাবে খাতার প্রথম দিকে ইন্ডেক্স করে নিও, ঠিক আছে। ইন্ডেক্স করলে সুবিধা, মানে তোমার এক্সামের টাইমে কিন্তু মানে টাইম শর্ট থাকে, আর তখন তোমার মাইন্ড পুরোটা ব্লক হয়ে যায়, ঠিক আছে। তো ইন্ডেক্স করো, ইন্ডেক্স করলে সুবিধা। হঠাৎ করে এক্সাম ঠিক যাওয়ার আগে মনে হলো আর ওআরএস এর কম্পোজিশন গুলো কি কি আছে, কোনটাতে কত আছে, সোডিয়াম ক্লোরাইড কত আছে, পটাশিয়াম ক্লোরাইড কত আছে, কনফিউশন হয়, হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। কারণ এত কিছু ব্রেনের মধ্যে স্টোর হয় তখন কনফিউশন হয়, জানা জিনিসও তখন কনফিউশন হয়। তো বা খাতাটা ধরো এক্সামে নিয়ে গেলে, ঠিক আছে, তো একটু জট করে দেখে নিলে ওআরএস এর কম্পোজিশন কি আছে। তো পেজ যদি না জানা থাকে তোমার খুলতে খুলতে আরো বেশি মানে ইরিটেট হয়, ঠিক না। তো সবাই কন্টেন্ট করো, এখনো তো অনেক টাইম আছে, সবাই কন্টেন্ট করো। আর এটা শুধু এক্সাম না, এই সামনে এক্সাম না, এক্সামের পরও কাজ লাগবে, ঠিক আছে। জব লাইফে ওটা কাজে লাগবে কিন্তু। সবাই কন্টেন্ট করো, কন্টেন্ট মানে ইন্ডেক্স করো, ইন্ডেক্স গুলো এইভাবে সাজাও। হুম তো যতগুলা ক্লাস আছে ক্লাসে সবগুলো সাজাও, সামনে তো আরো ক্লাস আছে, সামনে দিয়ে খালি রাখো, এভাবে করো, এটা বেস্ট, ঠিক আছে। কেউ করে পাঠাও তো দেখি কিভাবে করো তোমরা। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে টর্টের মধ্যে কি ছিল, একটা ছিল নেগলিজেন্স আর একটা মাল প্র্যাকটিস, এটাই তো। ইন্টেনশনাল আর ইন্টেনশনাল, একটা আছে ইন্টেনশনাল আনইনটেনশনাল। ইন্টেনশনাল আর ইন্টেনশনাল, ইন্টেনশনাল মধ্যে কি ছিল, নেগলিজেন্স আর একটা মাল প্র্যাকটিস, ঠিক আছে। নেগলিজেন্সের মধ্যে কি ছিল, ওমিশন আর একটা কমিশন, ঠিক আছে। আর মাল প্র্যাকটিসের মধ্যে কি ছিল, বাকিগুলা অ্যাসাল্ট, ব্যাটারি, ফলস ইমপ্রেশনমেন্ট, ঠিক আছে। এটার মধ্যে আছে সিলিন্ডার, এটা লেভেল, ঠিক আছে। একটু চেঞ্জ করো, হ্যাঁ, বাকি সবটাই ইন্টেনশনাল আন্ডারে, এটা জাস্ট দুইটা পার্ট, হ্যাঁ, নেগলিজেন্সের আন্ডারে এটা, ওমিশন কমিশন, মাল প্র্যাকটিসের আন্ডারে এগুলা, ঠিক আছে। কোনটা ডিফেশন, আগে তো লেখা আছে দেখো, সিলিন্ডার আর লেভেল, ক্লিয়ার। নেক্সট সানডেতে আরো কিছু কন্টেন্ট, ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকবে, আর নেক্সট সানডে ক্লাসটা আরেকটু লেংদি হবে, ঠিক আছে। নেক্সট সানডে ক্লাসটা আরেকটু লেংদি থাকবে, ঠিক আছে, অসুবিধা নেই তো না। সেম টাইম সানডেতে, নেক্সট সানডেতে কি জন্মাষ্টমী না স্যাটারডেতে, হ্যাঁ স্যাটারডে মনসা পূজা, অসুবিধা আছে, হ্যাঁ পরে রেকর্ডে দেখ, যদি সানডেতে না হয় আগে পরে হবে, তবে সানডেতে হওয়ার প্রবাবিলিটি বেশি। সানডেতে হ্যাঁ, টাইম তো ম্যানেজ করা ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে, কিছু কোয়েরি থাকলে বলো। হ্যাঁ 1993, 92, 93, 93 একটা যদি আনসার হয় 93, 92 to 93, যদি সিঙ্গেল আনসার বলে তখন 93। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে বাকি টপিকস, অন্য টপিকস নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। জিকে প্লাস কম্বাইন সাবজেক্ট, বুস্ট আপ ক্লাস 4টা কমপ্লিট, 5 নাম্বার ক্লাস ইন কামিং উইকের মধ্যে হবে।
ঠিক আছে? তো যেগুলো কমপ্লিট এগুলো সবগুলো কমপ্লিট করো। আমি আবারও রিকোয়েস্ট করবো যে এদিক সেদিক দেখার দরকার নেই। তোমার কাছে যে কন্টেন্ট আছে, তোমার কাছে যে ম্যাটেরিয়াল আছে, সবচেয়ে টপ ক্লাস ম্যাটেরিয়াল তোমার কাছে আছে, ঠিক আছে? তো এটা স্টাডি করো, জাস্ট নিজের উপরে ভরসা রাখো, কনফিডেন্ট রাখো যে পসিবল, ঠিক আছে? বাস অতটুকুই। লোকে কি বলে, এ কি বলে, সে কি বলে, অডিয়েন্সের কথায় তুমি প্লেয়ার, সবসময় তুমি নিজে প্লেয়ার ভাবো। প্লেয়ার তুমি, বাকি অডিয়েন্সের কথা বলো, ঠিক আছে? অডিয়েন্সের কথা শুনে লাভ নেই। তোমার গ্রাউন্ডে তুমি ছক্কা মারো, ঠিক আছে? বাকি অডিয়েন্স যা খুশি করো, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।